হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রেন্স পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট 2022 এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আলোচনা করব। আজ আমরা টোটাল 50 কোয়েশ্চেন্স আলোচনা করব। দেখুন, যে কোয়েশ্চেন পেপার আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2022-এ যে আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রেন্স পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট হয়েছিল, এই পরীক্ষার প্রশ্নপত্র। তো ভিডিওটি আপনাদের আপকামিং বিএডের এন্ট্রেন্স পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওকে আপনি প্লিজ শেষ পর্যন্ত দেখুন, কেননা ভিডিও পুরো দেখার পর আপকামিং যে 2024 আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রেন্স পরীক্ষা হবে, এই পরীক্ষাতে কী ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে সেটা আপনি গেস করতে পারবেন। তো চলুন শুরু করি আজকের এমসিকিউগুলি। দেখুন, সেকশন এতে থাকে টিচিং অ্যাপটিটিউড। টিচিং অ্যাপটিটিউড থেকে 20 কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করা হয়। তো কোয়েশ্চেন নাম্বার 1 দেখুন, a teacher who is not able to draw attention of his students should, মানে যে শিক্ষক নিজের ছাত্রছাত্রীদের অ্যাটেনশন বা মনোযোগ কেন্দ্রীভূত করতে পারেন না, আকর্ষণ করতে পারেন না, তাহাকে কি করা উচিত? অপশনগুলি দেখুন, ইভালুয়েট হিজ টিচিং মেথডস অ্যান্ড ইমপ্রুভ ইট। অপশন এ কারেক্ট আনসার হবে, কেননা যে টিচার ছাত্রছাত্রীদের মনোযোগ নিজের দিকে আকর্ষণ করতে পারেন না, ছাত্রছাত্রীদের চুপ করিয়ে বসাতে পারেন না শ্রেণীকক্ষে, সেই টিচারকে কী করা উচিত? নিজের টিচিং মেথডকে ইভালুয়েট করা উচিত, মূল্যায়ন করা উচিত এবং নিজের এই টিচিং মেথড উন্নত করা উচিত বা ইমপ্রুভ করা উচিত। দেয়ারফর অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য কোয়ালিটি অফ টিচিং ক্যান বি অ্যাসেসড বাই দ্য কোয়ালিটি অফ টিচিং, মানে শিক্ষণের যে কোয়ালিটি, গুণমানকে কী করে মূল্যায়ন করা যেতে পারে? অপশনগুলি দেখুন, রেজাল্ট ইন অ্যানুয়াল এক্সামিনেশন। অ্যানুয়াল এক্সামিনেশনের যে রেজাল্ট হবে সেটা দেখে শুধুমাত্র টিচিংয়ের কোয়ালিটি যাচাই করা যায় না, কাট করে দিন। অ্যাটেন্ডেন্স অফ স্টুডেন্টস, শুধুমাত্র অ্যাটেন্ডেন্স দেখে ছাত্রছাত্রীদের টিচিং কোয়ালিটি যাচাই করা যায় না। অপশন সি, সাইলেন্স ইন দ্য ক্লাস, যে ক্লাসরুম চুপ করে বসে থাকবে সেই ক্লাসরুম যে শুধুমাত্র ভালো এবং এখানে যে টিচারের টিচিং কোয়ালিটি ভালো সেটা আমরা বলতে পারি না, এটাও হবে না, কাট করে দিলাম। অপশন ডি, কোয়ালিটি অফ ইন্টারাকশন অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে কীভাবে মিথস্ক্রিয়া করছে, ইন্টারেক্ট করছে শিক্ষকের সাথে, একে অন্যের সাথে, সেটা দেখে আমরা অবশ্যই টিচিং কোয়ালিটি বা কোয়ালিটি অফ টিচিংকে অ্যাসেস করতে পারি। দেয়ারফর দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি। তারপর কোয়েশ্চেন নাম্বার 3 দেখুন, ইফেক্টিভ টিচিং মিনস অল অফ দ্য ফলোয়িং অ্যাকসেপ্ট। এখানে ইফেক্টিভ টিচিং বলতে নিচের সব কটা বোঝায়, শুধুমাত্র একটা ছাড়া, মানে ছাড়া আপনাকে বের করতে হবে, অর্থাৎ নেগেটিভ আনসার আপনাকে বের করতে হবে। অপশনগুলি দেখুন, এ টিচার ফাইন্ডস ফল্ট ইন দ্য স্টুডেন্টস, একজন শিক্ষকের এটা দায়িত্ব নয় যে শুধুমাত্র ছাত্রছাত্রীদের ফল্ট খুঁজে বের করা, এটা কাট করে দিলাম এবং এটাই হয়ে যাবে কারেক্ট আনসার। দেখুন, কেননা এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল যে ইফেক্টিভ টিচিং মানে কি? তো ইফেক্টিভ টিচিং মানে হবে সব কটা একটা ছাড়া, তো এটা তো হবে না, এটা আমরা কাট করে দিলাম এবং এটা আনসার হবে। বাকি অপশনগুলি চলুন এক্সপ্লোর করি। এ টিচার টিচার্স উইথ এনথুসিয়াজম, অবশ্যই একজন টিচার এনথুসিয়াজমের সাথে পাঠ করে থাকেন, পড়াশোনা চালিয়ে যান নিজের শ্রেণীকক্ষে। তারপর অপশন সি, এ টিচার পুটস দি এমফেসিস মোর অন টিচিং দ্যান অন ক্লাস কন্ট্রোল, একজন টিচারকে নিজের টিচিংয়ে বেশি ফোকাস দেওয়া উচিত ক্লাস কন্ট্রোলের চেয়ে, এটা অবশ্যই আমাদের করতে হয় অ্যাজ এ টিচার। তারপর অপশন ডি, এ টিচার ইজ ইন্টারেস্টেড ইন মেকিং দ্য সাবজেক্ট ম্যাটার আন্ডারস্টুড রাদার দ্যান ইন কমপ্লিটিং দ্য কোর্স, সিলেবাস কমপ্লিট করাতে ফোকাস করলে হবে না, যে সমস্ত বিষয় টিচার পড়াচ্ছেন সেটা অবশ্যই আন্ডারস্ট্যান্ডেবল হওয়া চাই। তো ফ্রেন্ডস, কী করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি গ্যাস করতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 4 দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ এ গুড অ্যাচিভমেন্ট টেস্ট, একটি ভালো অ্যাচিভমেন্ট টেস্টের ক্যারেক্টারিস্টিক নয় কোনটি? নেগেটিভ অর্থে এখানে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, খেয়াল করবেন। রিলায়েবিলিটি, অবশ্যই একটি গুড অ্যাচিভমেন্ট টেস্টের রিলায়েবিলিটি থাকা দরকার। তারপর বিশ্বাসযোগ্যতা আর কি। তারপর অবজেক্টিভিটি, অবশ্যই অবজেক্টিভিটি থাকা দরকার। একটি টেস্ট কী জন্য নেওয়া হচ্ছে, এই টেস্ট নেওয়ার পর স্টুডেন্টসদের কী কী যাচাই করা হবে সেটা অবশ্যই অবজেক্টিভ থাকা দরকার। তারপর অ্যাম্বিগিটি, দেখুন অ্যাম্বিগিটি থাকা দরকার নয়, অ্যাম্বিগিটি মানে অস্পষ্টতা, যে টেস্ট আপনি নেবেন সেই টেস্টের মধ্যে ক্লারিটি, স্পষ্টতা থাকতে হবে, অ্যাম্বিগিটি করলে চলবে না। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন সি। আর অপশন ডি বলছে ভ্যালিডিটি, অবশ্যই একটি টেস্টের ভ্যালিডিটি থাকা দরকার।
ঠিক। তো এই প্রশ্নের কারেক্ট আনসার সি কে করে হলে আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 5 দেখুন, লার্নিং অবজেক্টিভ মিনস। এখানে লার্নিং অবজেক্টিভ মানে কি আপনাকে বলতে হবে। অপশনগুলি দেখুন, লার্নিং এক্সপিরিয়েন্স, লার্নিং অবজেক্টিভ মানে শুধুমাত্র লার্নিং এক্সপিরিয়েন্স নয়। তারপর লার্নিং অবজেক্টিভ মিনস কনসাইজ আউটকামস, কনসাইজ আউটকামস শুধুমাত্র যে আউটকাম, যে সমস্ত বিষয় শিক্ষার্থীরা শিখে নেবে সেটাই যে লার্নিং অবজেক্টিভ এটা নয়। তারপর একাডেমিক অ্যাচিভমেন্ট, শুধুমাত্র একাডেমিক্যালি ভালো অ্যাচিভ করা, ভালো নম্বর প্রাপ্ত করা লার্নিংয়ের অবজেক্টিভ নয়। তারপর ইন্টেন্ডেড লার্নিং আউটকাম, এই তো কারেক্ট আনসার পেয়ে গেলাম, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। কেননা লার্নিং অবজেক্টিভ মানে হলো ইন্টেন্ডেড, মানে ছাত্রছাত্রীরা যে সমস্ত বিষয় রপ্ত করবে, আয়ত্ত করবে, সেটা আউটকাম, সেটার যে পরিণাম, এটা হলো লার্নিং অবজেক্টিভ এর অর্থ। কোয়েশ্চেন নাম্বার 6 দেখুন, ডিউরিং টিচিং এ টিচার্স স্টেটমেন্টস দ্যাট এনকারেজ স্টুডেন্টস টু এলাবোরেট অন অ্যান আনসার ইদার অফ দেয়ার ওন or on that of others will be called। মানে শিক্ষণের সময় ডিউরিং টিচিং একজন শিক্ষকের স্টেটমেন্ট বা উক্তি, যে উক্তি ছাত্রছাত্রীদের এনকারেজ করে, উৎসাহ প্রদান করে কি করার জন্য, নিজের উত্তরকে ইলাবোরেট করার জন্য, বিস্তৃতভাবে বুঝিয়ে বলার জন্য, ইদার অফ দেয়ার ওন তাহারা তাহাদের নিজে, অথবা অন দ্যাট অফ আদার্স উইল বি কল্ড, অথবা যদি তাহারা অন্যদের আনসারকেও এলাবোরেট করতে পারে, এক্সপ্লেন করতে পারে, তো এটাকে কি বলা হয়। এটা যে টিচার শিশুদের বলছেন এটাকে কি বলা হয় শিশুদের। এখানে কিন্তু টিচার এক ইনস্ট্রাকশন দিচ্ছেন, মনে রাখবেন। তো এই ইনস্ট্রাকশনকে যে টিচার শিশুদের বলছেন তোমরা নিজের ভাষায় কি করবে, যে উত্তর তোমরা লিখেছো সেটাকে এক্সপ্লেন করবে, ইলাবোরেট করবে, তো এটাকে ইনস্ট্রাকশন উনি দিচ্ছেন। এটাকে কি বলা হয়? স্ট্রাকচারিং। না, এখানে কোনো স্ট্রাকচার উনি দেখাচ্ছেন না, স্ট্রাকচারিং হবে না। তারপর ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি, ইয়েস দিস ইজ দ্য কারেক্ট আনসার। কেননা এভাবে যখন আমরা শিশুদের শ্রেণীকক্ষে বিভিন্নভাবে ইনস্ট্রাক্ট করে থাকি, তাদেরকে দিশা দেখিয়ে থাকি যে কীভাবে তাহারা কী করবে, এটাকে বলা হয় ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি। কেননা এখানে ভ্যারাইটিস ইউজ করা হচ্ছে, ঠিক। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে, এ গুড টিচার, একজন ভালো শিক্ষক কি হবেন। দেখুন অপশনগুলি হলো কভার্স দ্য হোল সিলেবাস ইন ক্লাস, একজন ভালো টিচার শুধুমাত্র ক্লাসের পুরো সিলেবাস কভার করেন, মোটেই না। তারপর হেল্পস হিজ স্টুডেন্টস ইন লার্নিং, একজন ভালো টিচার তাহার ছাত্রছাত্রীদের শিখতে সাহায্য করেন, শুধুমাত্র শিখতে সাহায্য করেন, অবশ্যই করেন, কিন্তু এখানে হেল্পস ইন লার্নিং শুধুমাত্র এখানে শিখলে হবে না, ঠিক আছে। এখানে ইজ এ ফ্রেন্ড অ্যান্ড ফ্যাসিলিটেটর, এখানে টিচারের রোল হলো একজন বন্ধুর মতো কাজ করা, এবং ফ্যাসিলিটেটর যে সমস্ত শ্রেণীকক্ষে অ্যাক্টিভিটি হবে এই অ্যাক্টিভিটিগুলি যোগান দেওয়া। তো এখানে এই হেল্পস হিজ স্টুডেন্টস ইন লার্নিংয়ের চেয়ে এই সি অপশন বেশি যুক্তিযুক্ত। দেয়ারফর দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি। আর ডি অপশন বলছে স্ট্রিক্ট ডিসিপ্লিনারিয়ান, এখানে স্ট্রিক্টলি কোনো কিছু শিশুদের আপনি করতে পারবেন না। তো কী করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। কোয়েশ্চেন নাম্বার 8 দেখুন এবার, দ্য রোল অফ এ টিচার ইন এ টেকনোলজি ইন্টেন্সিভ ক্লাসরুম উইল বি, একটি টেকনোলজি ইন্টেন্সিভ ক্লাসরুমের মধ্যে শিক্ষকের ভূমিকা কি। মনে করুন এখানে আপনি প্রজেক্টর লাগিয়ে দিয়েছেন, শিক্ষার্থীরা এখানে বসে বসে দেখছে, ঠিক। তো এখানে যা কিছু ক্লাস হচ্ছে, এখানে বিভিন্ন অডিও ভিজুয়াল এইডস এর মাধ্যমে, বিভিন্ন পিকচারের মাধ্যমে কোনো টিচার বা কোনো ডকুমেন্টারি ফিল্মে এটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, এটা বলা হচ্ছে। এখানে টিচারের ভূমিকা কি আপনাকে বলতে হবে, টু প্রোভাইড ইনফরমেশন। দেখুন এখানে যে এই যে এখানে টেকনোলজি আইসিটি ক্লাস হচ্ছে, এখানে ইতিমধ্যে ইনফরমেশন দেওয়া হয়েছে। এখানে টিচার কোনো ইনফরমেশন দেবেন না, যে ক্লাস কন্ডাক্ট হচ্ছে ওই ক্লাস থেকে পুরো ইনফরমেশন পেয়ে যাবে শিশুরা। তারপর টু গাইড স্টুডেন্টস, ইয়েস গাইড স্টুডেন্টস, এখানে শিক্ষক শুধুমাত্র শিক্ষার্থীদের গাইড করবেন যে কী করে তারা ভালো করে বুঝবে, এবং এই ক্লাস আইসিটি ক্লাস হওয়ার পর যদি কোনো তাদের ডাউট থাকে তখন উনি মানে টিচার গাইড করে দিতে পারেন, হেল্প করে দিতে পারেন, ওটাকে ক্লিয়ার করে দিতে পারেন। আশা করি আপনি উত্তর বুঝতে পারলেন। কোয়েশ্চেন নাম্বার 9 এবার দেখুন, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ প্যাডাগজি ইজ, প্যাডাগজি এর অর্থ কী, মানে সবচেয়ে যুক্তিযুক্ত অর্থ কী। প্যাডাগজি মানে শিক্ষণ তত্ত্ব বা শিক্ষণ বিজ্ঞান, মনে রাখবেন। টিচিং অফ সায়েন্স মানে বিজ্ঞানের অধ্যয়ন না, প্যাডাগজি মানে বিজ্ঞানের অধ্যয়ন নয়। তারপর অপশন বি, দি অ্যাক্টিভিটিস পারফর্মড বাই দ্য টিচার ইন দ্য ক্লাসরুম,
ক্লাসরুমে টিচার যে অ্যাক্টিভিটি করে থাকেন সেগুলিকে প্যাডাগজি বলা হয় কি? মোটেই না, কাট করে দিন। প্যাডাগজি মানে শিক্ষণ তত্ত্ব বা শিক্ষণ বিজ্ঞান, মনে রাখবেন। তারপর অপশন সি, দ্য জয়েন্ট অ্যাক্টিভিটিস পারফর্মড বাই দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম। জয়েন্ট অ্যাক্টিভিটিস মানে ক্লাসরুমের মধ্যে টিচার আর স্টুডেন্ট মিলে যে সমস্ত অ্যাক্টিভিটি করেন এগুলিকে কি প্যাডাগজি বলা হয়? মোটেই না, কাট করে দিলাম। তারপর অপশন ডি, সায়েন্স অফ টিচিং। ইয়াস, প্যাডাগজি ইজ এ সায়েন্স অফ টিচিং, মানে কি করে পড়াতে হয়, পড়ানোর বিজ্ঞান হলো প্যাডাগজি। তারপর কোয়েশ্চেন নাম্বার 10 দেখুন, মোস্ট অফ দ্য ব্রেইন ডেভেলপস, মানে ব্রেইনের সর্বাধিক বিকাশ কখন হয়? দেখুন, এমনিতে তো আজীবন আমরা কোনো না কিছু শিখে থাকি, কিন্তু ব্রেইনের বিকাশ বিশেষ এক সময়ের মধ্যে খুব র্যাপিডলি হয়ে থাকে। এই সময়টুকু হলো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, প্রায়র টু এজ অফ 6 ইয়ার্স। 6 বছরের পূর্ব পর্যন্ত ব্রেইনের যে ডেভেলপমেন্ট সেটা দ্রুত গতিতে হয়, আপনারা মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 11 দেখুন, এখানে লার্নিং ইন কমিউনিয়ন উইথ নেচার ওয়াজ প্রপাগেটেড বাই, এই স্টেটমেন্ট কে প্রপাগেট করেছিলেন? এই স্টেটমেন্ট দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা মনে রাখবেন। লার্নিং ইন কমিউনিয়ন ইজ প্রপাগেটেড বাই রবীন্দ্রনাথ ট্যাগোর। তারপর কোয়েশ্চেন নাম্বার 12, দ্য ফ্রেজ ইকুয়াল এডুকেশনাল অপরচুনিটিস ইন ইন্ডিয়া মিনস, মানে ভারতের মধ্যে ইকুয়াল এডুকেশনাল অপরচুনিটিস মানে কি আপনাকে বলতে হবে। এখানে রেফারেন্স টু ইন্ডিয়া আছে, খেয়াল করবেন। দেখুন অপশনগুলি, ইকুয়াল অপরচুনিটিস ফর অল চিলড্রেন টু হ্যাভ অ্যাক্সেস টু হায়ার এডুকেশন, সকল ছাত্রছাত্রীদের অ্যাক্সেস থাকবে হায়ার এডুকেশনে। এই তো হায়ার এডুকেশনে নয়, একদম মৌলিক এডুকেশনে থাকতে হবে, এটা কাট করে দিলাম। অপশন বি, ইকুয়ালিটিস অফ এডুকেশনাল অপরচুনিটিস ফর ইচ চাইল্ড, সকল ছাত্রছাত্রীরা যাহাতে এডুকেশনাল অপরচুনিটি পায়, শৈক্ষিক সুযোগ পায়, সেটার জন্য না, এটাও হবে না, এটার চেয়ে আরও অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, আমরা চেক করি। ইকুয়ালিটি অফ দ্য টাইপ অফ এডুকেশন অ্যাভেলেবল ফর ইচ চাইল্ড, মানে যে এডুকেশন অ্যাভেলেবল আছে সেটা যেন সমানভাবে হয়, না, এটাও হবে না। অপশন ডিতে কী আছে আমরা দেখি, তারপর আমরা যাচাই করবো যে হোয়াট ইজ পারফেক্ট। ইকুয়াল অপরচুনিটিস টু হ্যাভ দ্য টাইপ অফ এডুকেশন ফর উইচ ওয়ান ইজ সুইটেড। ইয়েস, এই হলো শুদ্ধ উত্তর। কেননা যে ছাত্রছাত্রী যে শিক্ষার জন্য উপযুক্ত, সুইটেড, যে এডুকেশন ওই পার্টিকুলার স্টুডেন্টসের জন্য ভালো হবে, সুইটেবল হবে, সেটা যেন ওই ছাত্রছাত্রী কোনো ভেদাভেদ ছাড়া পায়, সেটা হয়ে যাবে ইকুয়াল এডুকেশনাল অপরচুনিটিস ইন ইন্ডিয়া। দেয়ারফর ডি অপশন ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 13 দেখুন, if a student alleges against you for showing favoritism in evaluation of scripts, how would you deal with him? আপনি একজন টিচার, ঠিক, আপনি কি করলেন, ছাত্রছাত্রীদের আনসার স্ক্রিপ্ট যাচাই করলেন, আনসার স্ক্রিপ্ট ইভালুয়েট করে কোনো পার্টিকুলার স্টুডেন্টকে নম্বর প্রদান করলেন, আর এই নম্বর প্রদান করার পর আপনাকে অন্য কোনো স্টুডেন্ট কি করলো, এমন এক অ্যালিজ করলো, এমন এক আপনার উপর দোষারোপ আরোপ করলো যে আপনি ফেভারিটিজম, মানে আপনি শ্রেণীকক্ষে যে স্টুডেন্টকে বেশি পছন্দ করেন সেই স্টুডেন্টকে বেশি নম্বর দিয়েছেন বলে আপনার উপর অ্যালিগেশন আনলো। তো এরকম যদি কোনো স্টুডেন্ট করে আপনি কী করবেন বলুন? অপশনে রিজেক্ট হিজ এলিগেশনস, আপনি এভাবে তার এলিগেশনকে খারিজ করতে পারবেন না, আপনি কাট করে দিন, এটা হবে না। অ্যাডপ্ট পিউনিটিভ মেজার, মানে আপনি শাস্তিমূলক ব্যবস্থা নেবেন, এটাও করতে পারবেন না, স্টুডেন্টসদের শাস্তি দিলে কাজ চলবে না। তারপর অপশন সি, মেক এফোর্টস টু রিভিল হিজ পজিশন, মানে আপনি কি করবেন, শক্তি লাগাবেন তার পজিশনকে উন্মুক্ত করার জন্য, না, এটাও হবে না। তারপর অপশন ডি, শো হিজ আনসার বুক অ্যান্ড ফিউ মোর, তাকে নিজের আনসার বুক আপনি শেয়ার করবেন, আপনি দেখাবেন, আর অন্য কয়েকজন স্টুডেন্টসের আনসার বুক তাহাকে দেখাবেন। এই কাজের দ্বারা আপনি সেই স্টুডেন্টসের এলিগেশনকে ফেস করতে পারবেন। দেয়ারফর অপশন ডি ইজ কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 14 দেখুন, in the current educational scenario, inclusion of games and sports in schools is, এখানে যে বর্তমান এডুকেশনাল সিনারিওর মধ্যে বিদ্যালয়ের মধ্যে গেমস অ্যান্ড স্পোর্টসকে অ্যাড করা হচ্ছে, বিভিন্ন ধরনের খেলাধুলাকে সামিল করা হচ্ছে। তো এটা কী জন্য সামিল করা হচ্ছে বলুন? অপশন এ, নেসেসারি ফর দ্য কোঅর্ডিনেটেড ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল, কেননা এই খেলাধুলা এক ছাত্রের বা একটি শিশুর কোঅর্ডিনেটেড ডেভেলপমেন্ট, মানে হ্যান্ড আই কোঅর্ডিনেশন, তারপর মাস্কুলার প্রবলেম যদি থাকে সেটাকে বিকাশ হতে সাহায্য করে, হাতের পায়ের। আপনারা জানেন যে খেলাধুলা করার ফলস্বরূপে এক শিশুর ওভারঅল বিকাশ
ত্বরান্বিত হয়। তাই অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। বাকি অপশনগুলি আর আমাদের দেখতে হবে না, এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার আমরা পেয়ে গেছি। তারপর কোয়েশ্চেন নাম্বার 15 দেখুন এখানে, দ্য ন্যাশনাল এডুকেশন ডে ইন ইন্ডিয়া ইজ দ্য বার্থডে অফ। ভারতে একটি ন্যাশনাল এডুকেশন ডে পালন করা হয়, আর এই এডুকেশন ডে পালন করা হয় কোন তারিখে আপনারা কি জানেন? মনে রাখবেন, এই ন্যাশনাল এডুকেশন ডে পালন করা হয় মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনে। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 16 দেখুন, উইমেন আর বেটার টিচার্স অ্যাট দ্য প্রাইমারি লেভেল বিকজ। প্রাইমারি লেভেলে মহিলারা ভালো শিক্ষিকা কেন হতে পারেন? বিকজ দে বিহেভ মোর প্যাশেন্টলি উইথ চিলড্রেন। কেননা তাহারা প্যাশেন্টলি ধৈর্যপূর্বক ছাত্রছাত্রীদের বা শিশুদের সঙ্গে ব্যবহার করতে পারেন। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। আপনারা জানেন যে লেডি টিচার খুব ভালো করে শিশুদের ট্রিট করতে পারেন, খুব ওনারা সফট ওয়েতে বিহেভ করতে পারেন, সেজন্য ওনারা সাকসেসফুলি ছোট ছোট কচি-কাঁচা শিশুদের পড়াতে পারেন। কোয়েশ্চেন নাম্বার 17 দেখুন, হুইচ ইজ দ্য মোর ডিজায়ারেবল আউটকাম অফ টিচিং ইন হাইয়ার এডুকেশন। হাইয়ার এডুকেশনের মধ্যে নিচের কোনটি সবচেয়ে ডিজায়ারেবল আউটকাম? দেখুন অপশনে হাইয়ার পার্সেন্টেজ অফ রেজাল্টস, শুধুমাত্র রেজাল্টের মধ্যে ভালো নম্বর, বেশি সংখ্যক ছাত্রছাত্রী পাস করছে, এটা নয়। অপশন বি, অ্যান ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু অপ্ট ফর দ্য সাবজেক্ট। যে কোনো পার্টিকুলার সাবজেক্টে যদি ছাত্রছাত্রী খুব বেশি হয়ে যায়, মানে মনে করুন ইকোনমিক্সের কথা, ইকোনমিক্স আর্টস স্ট্রিমের স্টুডেন্টসরা খুব কমই নিয়ে থাকে, কিন্তু এখানে এমন একজন টিচার এলেন, প্রফেসর এলেন, যে প্রফেসর আসার পর থেকে খুব বেশি সংখ্যক স্টুডেন্টস ইকোনমিক্সে অ্যাডমিশন নিতে আরম্ভ করলো, তো এটা কি ডিজায়ারেবল লার্নিং আউটকাম? এটা হবে না। তারপর অপশন সি কি বলছে দেখুন, অ্যান ইনক্রিজ ইন দ্য লেভেল অফ ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং অফ স্টুডেন্টস। শিশুদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং যদি বিকশিত হয়, শিশুদের মধ্যে স্বাধীনভাবে নিজের মতো করে যদি চিন্তন শক্তি বৃদ্ধি পায়, তখন আমরা বলবো ইয়েস দিস ইজ দ্য ডিজায়ারেবল আউটকাম। তাই অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। কী করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো ডাউট থাকলে, কোয়ারিজ থাকলে আপনি কমেন্ট সেকশনে আমাদের লিখে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন কিন্তু ফ্রেন্ড। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 18, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং টিচিং প্রসেসেস ইন এ সিকোয়েন্সিয়াল অর্ডার। নিচে যে কতগুলি টিচিং প্রসেস এখানে দেওয়া আছে, এগুলিকে আপনি সিকোয়েন্সিয়াল অর্ডারে বসিয়ে কারেক্ট আনসার করবেন। তো এখানে আমি আপনাদের বলে দিচ্ছি কি করে হবে কারেক্ট আনসার। দেখুন অপশনগুলি প্রথমে আপনি দেখবেন, রিলেটিং দ্য প্রেজেন্ট নলেজ উইথ দ্য প্রিভিয়াস নলেজ। প্রথমেই আপনি প্রেজেন্ট নলেজ আর প্রিভিয়াস নলেজ যাচাই করবেন না, প্রথমে আপনাকে অবজেক্টিভ সেট করতে হবে, ঠিক? তো 4 আসবে প্রথমে, এই যে 4 আছে এটা প্রথমে আসবে, ফর্মুলেটিং দি অবজেক্টিভস। কেননা আমরা যখন লেসন প্ল্যান তৈরি করি তখন ফার্স্টলি আমরা কি করি, অবজেক্টিভ সেট করি যে এই লেসন পাঠ করার উদ্দেশ্য কি কি, ঠিক আছে? তো অবজেক্টিভ সেট করার পর আমরা কিন্তু কি করি, তার প্রিভিয়াস নলেজকে এই প্রেজেন্ট নলেজের সাথে ম্যাচ করি, ঠিক আছে? প্রেজেন্ট করি, রিলেট করে করে ও যে সমস্ত বিষয় জানে সেটার সঙ্গে মিলিয়ে আমরা কি করি, ওদেরকে নিউলি প্রেজেন্ট করে থাকি। তারপর দেখুন, তারপর নেক্সট স্টেপ এসে যাবে প্রেজেন্টেশন অফ ম্যাটেরিয়ালস। আমরা যে বিষয়ে এখানে উত্থাপন করব সে বিষয়কে ভালো করে ইলাবোরেটলি শিশুদের সামনে তুলে ধরব। তাই অপশন ডি হয়ে যাবে দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার, তুলে ধরব। আর তারপর কি করব, তারপর আমরা পাঠ শেষে ইভ্যালুয়েশন করব, শিক্ষার্থীদের কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে ইভ্যালুয়েট করব যে আমার পাঠদান শিক্ষার্থীরা কতটুকু বুঝতে সক্ষম হলো কি না। আর ইভ্যালুয়েট করার পর রিটিচিং, মানে আমি যে এইমাত্র পাঠ নিলাম সেই পাঠের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী কী করে শুদ্ধ করে উত্তর দিতে না পারে, তখন আমরা বুঝতে পারবো যে সেই ছাত্র বা ছাত্রী ভালো করে বুঝেনি, তখন আমরা রিটিচিং করব, তখন আমরা তাহাকে পুনরায় বুঝিয়ে দেব। তো 3 নম্বর যে স্টেপ এটা আসবে সবের শেষে, তো এটা আছে অপশন ডিতে, দেয়ারফর অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 19, ম্যাক্সিমাম পার্টিসিপেশন অফ স্টুডেন্টস ইজ পসিবল ইন টিচিং থ্রু। টিচিংয়ের মধ্যে ম্যাক্সিমাম পার্টিসিপেশন অফ স্টুডেন্টস মানে বেশিরভাগ ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে কি করে সেটা আপনাকে বলতে হবে। অপশনগুলি হলো লেকচার মেথড। লেকচার মেথড ইজ এ টিচার সেন্ট্রিক মেথড। এখানে শিক্ষক লেকচার দিয়ে থাকেন আর শিক্ষার্থীরা শুধুমাত্র প্যাসিভ লার্নার হিসেবে শুনে থাকে, এটা কারেক্ট আনসার হবে না। অপশন বি ডিসকাশন মেথড, এটা অবশ্যই হতে পারে, কেননা এখানে
ছাত্রছাত্রী এরই সাথে শিক্ষক মহাশয় উভয়ে মিলে ডিসকাস করে কোনো বিষয় শিখে থাকেন। তো কোয়েশ্চেন নাম্বার 19-এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। এবার কোয়েশ্চেন নাম্বার 20 দেখুন, এ টিচার গিভস এ লট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ এক্সাম্পলস ইন হিজ অর হার প্রেজেন্টেশনস ইন দ্য ক্লাসরুম। একজন টিচার কি করছেন, নিজের ক্লাসরুমে অনেক পজিটিভ নেগেটিভ এক্সাম্পল দিচ্ছেন। পজিটিভ এক্সাম্পল উনি দিচ্ছেন, এরই সাথে সাথে উনি নেগেটিভ এক্সাম্পলও ছাত্রছাত্রীদের তুলে দিচ্ছেন। দিস ইজ রিলেটেড টু হুইচ লেভেল অফ টিচিং। এটাকে কোন টিচিং লেভেলের অন্তর্ভুক্ত আপনি করবেন? অপশনগুলি হলো অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল। দেখুন এখানে অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল হবে না, এখানে কি হবে আমরা চলুন খুঁজে দেখি। মেমোরি লেভেল, এটা মেমোরি লেভেলেরও টিচিং নয়। আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এটা হলো আন্ডারস্ট্যান্ডিং লেভেল। উনি যে পজিটিভ নেগেটিভ একই সাথে এক্সাম্পল শেয়ার করছেন স্টুডেন্টসদের, কি উদ্দেশ্য নিয়ে? যাতে স্টুডেন্টসরা সেই বিষয়কে ভালো করে বুঝতে পারে, যাতে শিশুদের আন্ডারস্ট্যান্ডিং প্রপারলি হয়, সেজন্য তো উনি আর এরকম করছেন টিচার। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। এবার চলুন আমরা কোয়েশ্চেন নাম্বার 21 দেখব এবং এরই সাথে আমরা সেকশন বিতে প্রবেশ করেছি। মনে রাখবেন এখন আসাম ইউনিভার্সিটি এর যে এন্ট্রান্স টেস্ট, অ্যাডমিশন টেস্ট হয়, এখানে সেকশন আলাদা আলাদা করে দেওয়া হয়, এ বি সি ডি 4টি সেকশন থাকে। তো এখন হলো কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন। এখান থেকে থাকবে মোট 10 MCQs for 10 marks. দেখুন কোয়েশ্চেন নাম্বার 21, the organization associated with school education and teacher education at the state level is। স্টেট লেভেলে স্কুল এডুকেশন আর টিচার এডুকেশনের সাথে জড়িত সংস্থার নাম হলো SCERT। SCERT মানে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 22 দেখুন, দ্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার। ইউজিসি কখন এস্টাবলিশ করা হয়? ইউজিসি এস্টাবলিশ করা হয় ইন দ্য ইয়ার 1953। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 23 দেখুন, দি অ্যাব্রিভিয়েশন MOOC মানে মুক এর পূর্ণরূপ কি? MOOC এর পূর্ণরূপ হলো ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 24, দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG, এটা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ইউএনও করেছিল, ঠিক আছে। তো হুইচ এইমস টু এনশিওর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন অ্যান্ড প্রমোট লাইফ লং লার্নিং অপরচুনিটিস ফর অল ইজ। এখানে লাইফ লং লার্নিং অপরচুনিটি, এরই সাথে ইনক্লুশন, এরই সাথে ইকুইটেবল কোয়ালিটি এডুকেশনকে SDG 4-এ ইনক্লুড করা হয়েছিল ইউনাইটেড নেশন দ্বারা। তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আশা করি আপনি বুঝলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 25 দেখুন, ড্যাশ ইজ এ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে দেখুন এই যে লিনাক্স একটি অপারেটিং সিস্টেম। তারপর মোডাল হলো একটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে মোডাল হয়ে যাবে কারেক্ট আনসার। আর এই যে ক্যামড্রো হলো কেমিস্ট্রি রিলেটেড ফর্মুলা, কেমিস্ট্রি রিলেটেড রিয়াকশনসকে করার মতো বা ম্যানেজ করার মতো একটি সিস্টেম, অনলাইন সিস্টেম। উইকিপিডিয়া থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন পেয়ে থাকি, এটি হলো একটি ফ্রি এনসাইক্লোপিডিয়া। দেয়ারফর অপশন বি ইজ কারেক্ট আনসার। কী করে অপশন বি হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 26 দেখুন, দ্য ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স NPST has been proposed for improving the quality of। এই NPST মানে ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স কেন বা কি ইমপ্রুভ করতে চায়? দেখুন অপশনগুলি, কলেজ টিচার্স, ইউনিভার্সিটি টিচার্স, স্কুল টিচার্স, টেকনিক্যাল ইনস্টিটিউশন টিচার্স। দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, স্কুল টিচার্স। এই যে NPST স্কুল টিচার্সদের ইমপ্রুভমেন্ট করতে চায়। তারপর কোয়েশ্চেন নাম্বার 27 দেখুন, হু অ্যাডভোকেটেড ফর ক্রাফট সেন্টার্ড এডুকেশন। ক্রাফট সেন্টার্ড এডুকেশন বা হাতের কাজ বিশিষ্ট শিক্ষা কে প্রপেগেট করেছিলেন? এটি করেছিলেন MK গান্ধী, মহাত্মা গান্ধী। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 28 দেখুন, ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটাকে বলা হয় NMEICT, ওয়াজ লঞ্চড ইন। এই NMEICT মানে ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি কখন চালু করা হয়েছিল বা কখন লঞ্চ করা হয়েছিল? তো এটা লঞ্চ করা হয়েছিল ইন দ্য ইয়ার 2009। তারপর কোয়েশ্চেন নাম্বার 29 দেখুন, অ্যাকর্ডিং টু NEP 2020 নিউ এডুকেশন পলিসি 2020 মতে দ্য রেসপন্সিবিলিটি টু ডেভেলপ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক NCF ফর স্কুল ইজ গিভেন টু। বিদ্যালয় সম্পর্কে যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক NCF ডেভেলপ করা হয় সেটা NEP 2020 কার উপর ন্যস্ত করেছে বা প্রদান করেছে? তো এটা NCERT-কে দেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু নিউ এডুকেশন পলিসি 2020। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 30,
in the new pedagogical and curricular structure proposed by National Policy on Education 2020 of School Education, the second stage of education is known as এই 2020-এর যে এডুকেশন পলিসি, নিউ এডুকেশন পলিসি, এই নিউ এডুকেশন পলিসি 5+3+4 এই স্ট্যান্ডার্ডে এডুকেশনকে কন্ডাক্ট করার কথা বলেছে। তো এখানে প্রথম যে স্টেজ, এই প্রথম স্টেজকে বলা হয় ফাউন্ডেশনাল স্টেজ। তারপর দ্বিতীয় যে স্টেজ, এই দ্বিতীয় স্টেজকে বলা হয়, এটা 3 বছরের থাকে, এটাকে বলা হয় প্রিপারেটরি স্টেজ, ঠিক আছে। তারপর এই স্টেজকে বলা হয় মিডল স্টেজ, ঠিক আছে। আর তারপর এই যে 4 বছরের যে স্টেজ, যে এডুকেশন প্রোভাইড করা হয়, এটাকে বলা হয় সেকেন্ডারি স্টেজ। তো দেখুন আমাদের প্রশ্ন ছিল সেকেন্ড স্টেজকে কি বলা হয়? সেকেন্ড স্টেজকে বলা হয় প্রিপারেটরি স্টেজ। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। ফ্রেন্ডস, কী করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার চলুন আমরা সেকশন সিতে যাব, জেনারেল ইংলিশ। দেখুন কোয়েশ্চেন নাম্বার 31, দ্য রোড নট টেকেন ইজ রিটেন বাই। দ্য রোড নট টেকেন একটি কবিতা, এই কবিতা কে লিখেছেন? ইট ইজ রিটেন বাই রবার্ট ফ্রস্ট। বি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 32 দেখুন, আউট অফ দ্য 4 অল্টারনেটিভস সাজেস্টেড সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ মেন্টর। মেন্টরের শুদ্ধ সমার্থক শব্দ কি? দেখুন অ্যাডভাইজার, জেনিয়া, স্টাইলিস্ট, ফিলোসোফার। এখানে মেন্টর মানে যে পথ দেখিয়ে থাকেন, যে আপনাকে ভালো কি মন্দ কি সেটা বুঝে বলে থাকেন, আপনাকে গাইড করে থাকেন, তো উনি হলেন অ্যাডভাইজার। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 33 দেখুন, আই ড্যাশ দিস লেটার সিন্স 7 AM ইন দ্য মর্নিং। এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে হয়ে যাবে অপশন সি কারেক্ট আনসার। আই হ্যাভ বিন রাইটিং দিস লেটার সিন্স 7 AM ইন দিস মর্নিং। তারপর কোয়েশ্চেন নাম্বার 34 দেখুন, কার ইজ রিলেটেড টু গ্যারেজ। মানে কারকে যখন কার খারাপ হয়ে যায়, কিছু একটা নষ্ট হয়, তখন কারকে কোথায় ঠিক করার জন্য নেওয়া হয়? গ্যারেজে ঠিক করার জন্য নেওয়া হয়। সিমিলারলি একইভাবে এরোপ্লেন ইজ রিলেটেড টু, এখন এরোপ্লেন যখন খারাপ হয়, এরোপ্লেনের মধ্যে যখন কোনো টেকনিক্যাল এরর এসে যায়, তখন সেটাকে কোথায় নেওয়া হয় ঠিক করার জন্য? সেটাকে হ্যাঙ্গারে নেওয়া হয় ঠিক করার জন্য। তো এরোপ্লেন ইজ রিলেটেড টু কি? হ্যাঙ্গার হয়ে যাবে, HANGAR, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 35 দেখুন, অর্ডার দ্য পার্টস অফ এ সেন্টেন্স টু মেক এ কমপ্লিট মিনিং। এখানে এই যে স্টেটমেন্ট দিয়ে একটি সেন্টেন্স এখানে পুরো দেওয়া হয়েছে, আর এই সেন্টেন্সের যে পার্টগুলিকে PQRS এই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, আপনাকে এটাকে অ্যারেঞ্জ করতে হবে শুদ্ধভাবে। তো দেখুন এখানে আছে, প্রথমে হলো দ্য স্টেটমেন্ট। তো দ্য স্টেটমেন্ট এরপর আমরা কি অ্যাডজাস্ট করতে পারি, কি এখানে অ্যাড করতে পারি দেখুন। তো তারপর আমরা করতে পারি উইল বি মেড জাস্ট ওয়ান্স, এটা আমরা করতে পারি। দ্য স্টেটমেন্ট উইল বি মেড জাস্ট ওয়ান্স, ঠিক। তো প্রথমে স্টেটমেন্ট, তারপর এসে যাবে এস, তারপর দেয়ারফর ইউ মাস্ট লিসেন কেয়ারফুলি। তারপর এটাকে আমরা এভাবে বলতে পারি, দ্য স্টেটমেন্ট উইল বি মেড জাস্ট ওয়ান্স, দেয়ারফর ইউ মাস্ট লিসেন কেয়ারফুলি ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য স্পিকার হ্যাজ সেইড। তো এটা হয়ে যাবে এই সেন্টেন্সের প্রপার ফ্রেমিং। তো এটা কোথায় আছে দেখুন, প্রথমে স্টেটমেন্ট, তারপর কি হবে? এস হবে। তো এস আসবে প্রথমে, এস, তারপর কি আসবে দেখুন, উইল বি মেড জাস্ট ওয়ান্স, দেয়ারফর ইউ মাস্ট লিসেন ইট, তারপর আসবে পি, ঠিক। তারপর কি দেখুন, ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য স্পিকার হ্যাজ সেইড। তো এস পি, তারপর আসছে এখানে আর, SPRQ, এখানে সি হয়ে যাবে কারেক্ট আনসার। SPRQ, এখানে আমি সেন্টেন্স আপনাদের দেখে দিচ্ছি, এভাবে হবে এই সেন্টেন্সের বা এই যে কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 36, ইন দ্য টেস্ট উই উইল ড্যাশ ইউর ওয়ার্ক অ্যান্ড দেন গিভ ইউ ডিটেইলড ফিডব্যাক। এই টেস্টের মধ্যে আমরা আপনার কাজকে ড্যাশ করব এবং তারপর আপনাদের শেয়ার করব ডিটেইল ফিডব্যাক, সম্পূর্ণ ফিডব্যাক আপনাকে আমরা জানাবো বা শেয়ার করব। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে এই ব্ল্যাঙ্কের মধ্যে কোন শব্দ যুক্তিযুক্ত হবে আপনাকে চুজ করতে হবে। চেক, এখানে চেক হবে না। তারপর মেজারও হবে না। জাজও হবে না। এখানে SS হবে মূল্যায়ন, কেননা এখানে কোনো এক কাজ উনি করেছেন কোনো এক ব্যক্তি, এবং ওনার কাজকে পুরোপুরি ইভালুয়েট করা হবে, অ্যাসেস করা হবে, কাজের সম্পূর্ণ দিক খতিয়ে দেখা হবে, দেন
সাবমিট করা হবে ফিডব্যাক, মনে রাখবেন। তো এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হয়ে যাবে অ্যাসেস। কোয়েশ্চেন নাম্বার 37 দেখুন, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড অ্যালুফ। দেখুন অ্যালুফ এই কথার অর্থ হলো পৃথক বা অপরিচিত। তো অপরিচিত এর অ্যান্টোনিম কি হবে? ফ্যামিলিয়ার, যে পরিচিত আর কি। বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 38 দেখুন, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন্ড ইডিয়ম অর ফ্রেজ। এখানে একটি ফ্রেজ দেওয়া আছে দেখুন, দ্য পুলিশ নেভড দি অ্যাকিউজড অ্যাজ দে ওয়ার টিপড অফ বাই দ্য নেইবার্স। টিপড অফ কথার অর্থ কি? দেখুন টিপড অফ কথার অর্থ হলো আগে কোনো কিছু জানিয়ে দেওয়া, পূর্ব ইনফরমেশন, ঠিক। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে কি? অপশন সি, গিভেন অ্যাডভান্স ইনফরমেশন। যে ইনফরমেশন আগে দেওয়া হয়। এখানে দেখুন এই যে সেন্টেন্সের মধ্যে আপনারা বুঝতে পারছেন যে পুলিশ একটি অ্যাকিউজ বা একজন দোষী ব্যক্তিকে খুঁজে পাচ্ছে না, কেননা এই নেইবার মানে পাড়াপড়শিরা কী করছে, পূর্ব থেকে ওই যে অ্যাকিউজড ব্যক্তি ওকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 39 দেখুন, অ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন অর্ডার in which they occur in the dictionary and then choose the correct sequence. ডিকশনারিতে সবচেয়ে প্রথমে কোন শব্দ আসবে? দেখুন ডি, এরপর কি আছে আই, তারপর ডাবল এস আই। এই দেখুন ডি আই ডাবল এস আই, এর আগে আরও কিছু আছে কি? এখানে আছে নাম্বার 6 প্রথমে আসবে, ডি আই ডাবল এস ই আছে। তারপর কি আছে? দেখুন ডিআই ডাবল এস সি, এরপর কি আছে? এরপর আছে দেখুন ডিআই ডাবল এস সি, তারপর এম আছে। এখানে আমরা ডিআই ডাবল এস সি পরে সি পেয়েছিলাম। তারপর কি 6 আসবে প্রথমে, তারপর এসে যাবে দেন 3। তারপর দেখুন কি আসবে? তারপর এখানে এসে যাবে ডিসিপেট, এই যে অপশন 1টি এসে যাবে। তারপর এসে যাবে এখানে এই যে ডিসোসিয়েট। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, সরি এটা ডি হবে না, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 40 দেখুন, টু হোল্ড ওয়ানস টং মিনস, টু হোল্ড ওয়ানস টং এই কথার অর্থ কী? এই কথার অর্থ হলো টু কিপ কোয়াইট, কোনো ব্যক্তিকে চুপ করে রাখা, এটাকে বলা হয় টু হোল্ড ওয়ানস টং। তারপর দেখুন লাস্ট সেকশন অফ টুডেজ কোয়েশ্চেন পেপার, আজকে যে আমরা 2022 সালের কোয়েশ্চেন পেপার করছি এটা লাস্ট সেকশনে এসে গেছি, জেনারেল নলেজ। এখানে থাকছে আরও 10টি কোয়েশ্চেন। সবের প্রথম প্রশ্ন দেখুন কোয়েশ্চেন নাম্বার 41, দ্য মেটাল দ্যাট এক্সিস্টস ইন লিকুইড ফর্ম অ্যাট রুম টেম্পারেচার ইজ। রুম টেম্পারেচারের মধ্যে এমন একটি বস্তু, এমন একটি ধাতু লিকুইড ফর্মে থাকে, তরল অবস্থায় থাকে, এটাকে কি বলা হয়? আপনারা মনে রাখবেন জ্বর এলে যে বস্তুটি আপনাদের লাগানো হয় এটা আর কি। এটার মধ্যে কি থাকে? এটার মধ্যে থাকে মার্কারি, এটার মধ্যে থাকে মার্কারি। এটা হলো এমন একটা মেটাল যে মেটাল কি অবস্থায় থাকে? লিকুইড অবস্থায়, তরল অবস্থায় থাকে। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন বি। তারপর কোয়েশ্চেন নাম্বার 42 দেখুন, টোটাল number of districts in Assam as of now is, এটা in the year 2022 এর কোয়েশ্চেন, ঠিক আছে। তো তখন আসামের ডিস্ট্রিক্ট ছিল 35টি, কিন্তু এখন কি হয়েছে? আসামের যে ডিস্ট্রিক্টের সংখ্যা এটা 35 থেকে কমে 31 হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি এখানে দেখতে পেলেন যে টোটাল 4 ডিস্ট্রিক্টস হ্যাভ বিন ওমিটেড, 4টি ডিস্ট্রিক্ট এখানে ওমিট করা হয়েছে। তো এই 4টি ডিস্ট্রিক্ট কি কি ওমিট করা হয়েছে দেখুন, বজালি, তারপর বিশ্বনাথ, তারপর হুজাই, তামুলপুর। এই 4টি ডিস্ট্রিক্ট অমিট করা হয়েছে এখন। এটা ডিলিমিটেশন প্রসেসের মাধ্যমে অমিট করা হয়েছে ইন দ্য ইয়ার 2024, এটা মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 43 দেখুন, দ্য থিম অফ ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে অফ দ্য ইয়ার 2022 ইজ। 2022 সালে যে বায়োডাইভার্সিটি ডে হয়েছিল, এই ডে অনুষ্ঠানের বা অবজারভেশনের থিম কী ছিল? তো এই প্রোগ্রামের থিম ছিল বিল্ডিং এ শেয়ার্ড ফিউচার ফর অল লাইফ, এটা খেয়াল করবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 44 দেখুন, দ্য মিনিমাম কোরাম অফ মেম্বার্স রিকোয়ার্ড ফর দ্য বিগিনিং এ মিটিং ইন দ্য লোকসভা ইজ। লোকসভায় যদি কোনো মিটিং শুরু করতে হয় তখন কতজন সদস্য উপস্থিত হতে হবে? এটা অপশন 1 হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, 1/10 অফ দ্য টোটাল মেম্বারশিপ, টোটাল মেম্বারশিপের 1/10। তারপর কোয়েশ্চেন নাম্বার 45 দেখুন, দ্য 2024 অলিম্পিক গেমস উইল বি হেল্ড ইন। 2024-এ যে অলিম্পিক খেলা হবে, এই খেলা কোথায় অনুষ্ঠিত হবে? এই খেলা প্যারিসে অনুষ্ঠিত হবে, মনে রাখবেন। প্যারিস ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স। তারপর কোয়েশ্চেন নাম্বার 46 দেখুন, 46 নম্বর কোয়েশ্চেন কি বলছে? ইন এ সার্টেন কোড 3, 4, 5, 6 ইজ কোডেড ROP। আমরা এটাকে কি করব? ভেরি সিম্পলি এখানে 3
মানে আর, এটাকে আমরা এমন করে লিখে দেব। তারপর 4 এখানে ও, ঠিক। তারপর এখানে 5কে কি বলে ইন্ডিকেট করা হচ্ছে, কোড করা হচ্ছে পি দিয়ে। তারপর 6কে কি দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে, ই দিয়ে। এভাবে আমরা এটাকে লিখে দেই। তারপর 1কে কি দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে, অ্যাপেল, এই দেখুন এখানে এ দিয়ে। তারপর 5কে কি দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে, পি দিয়ে। আবারও 5কে পি দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে, কোডিং করা হচ্ছে, ঠিক আছে। এলকে কি দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে, এলকে মানে 2কে এল দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে। আর 6কে কি দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে, ই দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে। তো এটা আপনি খেয়াল করবেন। এখন যদি আমরা এটাকে কোড করি 54613, এই নাম্বারকে আমরা যদি কোড করি তখন কি হবে, 5কে আমরা পি দিয়ে কোড করব। তারপর 4কে আমরা কি দিয়ে কোড করব, দেখুন 4কে আমরা ও দিয়ে কোড করব। তারপর 6কে আমরা ই দিয়ে কোড করব, ঠিক আছে। তারপর 1কে আমরা কি দিয়ে কোড করব, এ দিয়ে কোড করব। আর সবশেষে রয়েছে 3কে আমরা কি দিয়ে ইন্ডিকেট করব, আর দিয়ে ইন্ডিকেট করব। তো আমাদের যে কোডিং সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে POEAR। তো POEAR অপশন ডিতে আছে, দেয়ারফর অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন। তারপর কোয়েশ্চেন নম্বর 47 দেখুন, ড্যাশ ইজ দ্য ওল্ডেস্ট রিফাইনারি ইন ইন্ডিয়া। ভারতের মধ্যে সবচেয়ে পুরাতন অয়েল রিফাইনারি কোনটি? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে ডিগবই। ডিগবই হলো ভারতের মধ্যে সবচেয়ে পুরাতন বা প্রাচীন অয়েল রিফাইনারি। তারপর কোয়েশ্চেন নম্বর 48 দেখুন, A man was walking in the evening just before the sunset. একজন লোক কি করছেন, হাঁটছেন, ঠিক আছে। সূর্য অস্ত যাওয়ার অল্প পূর্বে উনি হাঁটছেন, এই লোক মনে করুন উনি হাঁটছেন, ঠিক। তারপর his wife said that his shadow fell on his right. তার স্ত্রী কি বলল, এই লোকের স্ত্রী বলল যে তার ছায়া ডান দিকে পড়ছে, এই লোকের ডান দিকে পড়ছে তার শ্যাডো বা ছায়া। If the wife was walking in the opposite direction of the man, যদি এই ব্যক্তির স্ত্রী যদি অপোজিট ডাইরেকশন থেকে হেঁটে থাকেন, then which direction the wife is facing? তখন এই ওয়াইফ, ওই ব্যক্তির যে স্ত্রী, উনি কোন দিকে ফেস করে আছেন? তো দেখুন সানসেট হওয়ার সময় এসে গেছে, সূর্য কোন দিকে থাকবে, ওয়েস্ট সাইডে থাকবে, পশ্চিম দিকে থাকবে। তো সূর্য যদি পশ্চিম দিকে থাকে, আপনারা মনে রাখবেন যে সানসেট হয়ে যাচ্ছে তো তখন। আর এই ব্যক্তি যদি দক্ষিণ দিকে যদি মুখ করে থাকেন, তখন ওনার কি হবে, ওনার রাইট হ্যান্ড থাকবে সানের দিকে, ঠিক। আর লেফট হ্যান্ড থাকবে শ্যাডোর দিকে। তো এভাবে আমরা যদি দেখি তখন আমরা বুঝতে পেলাম যে এই ব্যক্তি কোন দিকে মুখ করে আছে, সাউথের দিকে মুখ করে আছে, এসের দিকে। তো এই ব্যক্তি যদি সাউথের দিকে মুখ করে থাকে তখন অপোজিট ডাইরেকশন থেকে ওনার স্ত্রী আসছেন, তো ওনার স্ত্রী কোন দিকে মুখ করবেন, নর্থের দিকে মুখ করবেন। ভেরি সিম্পল, নর্থ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নম্বর 49 দেখুন, দ্য টার্ম বিশপ ইন স্পোর্টস ইজ রিলেটেড টু। খেলাধুলার মধ্যে বিশপ এই কথাটি কোন খেলার সাথে জড়িত? আপনাকে বলতে হবে। বিশপ এই কথাটি চেস খেলার সাথে জড়িত, দাবা খেলার সাথে জড়িত, খেয়াল করবেন। তারপর ফ্রেন্ডস, লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও দেখুন। এই লাস্ট কোয়েশ্চেন হলো একটি ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন। দেখুন কি বলছে এই প্রশ্ন, 2 বাস টিকেটস ফ্রম সিটি এ টু বি। শহর এ থেকে বি পর্যন্ত 2টি বাস টিকেট এবং 3টি বাস টিকেট সিটি এ টু সি। শহর এ থেকে সি পর্যন্ত 3টি বাস টিকেট, এর দাম কত? কস্ট ₹77। বাট 3 টিকেটস ফ্রম সিটি এ টু বি অ্যান্ড 2 টিকেটস ফ্রম সিটি এ টু সি কস্ট ₹73। এখানে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার যে খরচ সেটাকে বলা হচ্ছে। হোয়াট আর দ্য ফেয়ার্স ফর সিটিজ বি টু সি ফ্রম সিটি এ। দেখুন এখানে প্রত্যেকটি সিটিতে যে যাওয়ার কথা, এটা এ থেকে সিটি এ টু বি, তারপর সিটি এ টু সি, এই দুটি এখানে আমরা পেলাম যে এ সিটি থেকে বি সিটিতে যেতে হলে যদি আমরা 2টি টিকিট এবং 3টি টিকিট নেই তখন তার খরচ কত হয়, দাম কত হয়? ₹77। আর এ সিটি থেকে সি সিটিতে যদি আমরা যেতে চাই এবং যদি 3টি টিকিট আর 2টি টিকিট
ক্রয় করি তখন আমাদের দিতে হয় 73 রুপিস। তখন এ সিটি থেকে বি সিটি এবং সি সিটিতে যাওয়ার ভাড়া কত, খরচ কত, এটা আমাদের বের করতে হবে। দেখুন এই প্রশ্ন থেকে আপনারা একটা কথা মাথায় রাখবেন, এটা হলো লিনিয়ার ইকুয়েশন। এখানে লিনিয়ার ইকুয়েশনের মানে এটাকে সরলরৈখিক সমীকরণ বলা হয়। এই লিনিয়ার ইকুয়েশন দিয়ে আমরা এই প্রশ্নকে সলভ করব। কিভাবে করতে হয় চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খেয়াল করবেন এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে যে দুটি বাস টিকিট, ঠিক এ সিটি থেকে, আমি আর এখানে এত কিছু ডিটেল লিখছি না, বি সিটি এ টু বি, ঠিক, আর প্লাস 3টি বাস টিকিট কোথা থেকে কোথায়, এ টু সি, এ থেকে সি শহর পর্যন্ত যেতে কত খরচ হয়, 77 রুপিস। মনে রাখবেন। ঠিক একইভাবে 3টি বাস টিকিট এ সিটি থেকে বি সিটি পর্যন্ত এবং 2টি বাস টিকিট এ সিটি থেকে সি সিটি পর্যন্ত খরচ কত হয়, 73। এটা আপনারা খেয়াল করবেন। তো এখন আমরা কি করব, আমরা কি করব, এই যে প্রাইস এটাকে আমরা ধরব। লেট দ্য প্রাইস অফ এ টিকিট ফ্রম এ টু বি, আমরা ধরব এ সিটি থেকে বি সিটিতে যাওয়ার একটি টিকিটের দাম আমরা ধরব রুপিস এক্স। আর একইভাবে এ সিটি থেকে সি সিটি পর্যন্ত যাওয়ার যে ভাড়া বা কস্ট এটাকে আমরা ধরব ওয়াই রুপিস। এটা আমরা ধরে তারপর আমরা ইকুয়েশন বানাবো, ঠিক আছে। তো এখন দুটি টিকিট এর কথা আছে, তো আমরা কি করব, এখানে 2x করে দেব, 2x প্লাস 3টি টিকিট 3y, ঠিক আছে, ইকুয়ালস টু আমাদের প্রাইস কত, 77। এটা হলো 1 নম্বর ইকুয়েশন, এখানে আপনি দিয়ে দেবেন। তারপর দেখুন 3টি টিকিট 3x প্লাস 2টি টিকিট 2y ইকুয়ালস টু কত, 73। এই ইকুয়েশনকে আমরা 2 ইকুয়েশন দিয়ে রাখবো। এবার আমরা কি করব, ইকুয়েশন 1কে, এবার আমরা ইকুয়েশন 1কে 2 দিয়ে গুণ করব আর ইকুয়েশন 2কে 3 দিয়ে গুণ করব। চলুন কি হয় দেখে নেই। ইকুয়েশন 1কে যদি আমরা মাল্টিপ্লাই করি, এখানে ইকুয়েশন 1কে আমরা কি করব, মাল্টিপ্লাই করব 2 দিয়ে। ইকুয়েশন 1 এখানে আপনি লিখবেন, লিখে 2 দিয়ে মাল্টিপ্লাই করবেন। তো ইকুয়েশন 1কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তখন সেটা কি হবে গিয়ে দেখুন, 2 ইন্টু, এখানে ভিতরে আমি ইকুয়েশন 1 লিখে দিচ্ছি, 3y ইকুয়ালস টু 77। এটাকে আমরা মাল্টিপ্লাই করব, তখন কি হবে দেখুন, 2 2 * 4x প্লাস 6y ইকুয়ালস টু, এটাকে যদি মাল্টিপ্লাই করি তখন 154 হয়ে যাবে। এভাবে হলো। ঠিক একইভাবে ইকুয়েশন 2কে আমরা মাল্টিপ্লাই করব 3 দিয়ে। তো 3 দিয়ে যদি ইকুয়েশন 2কে মাল্টিপ্লাই করি দেন ইট উইল বি 3x প্লাস কত হবে, 2y ইকুয়ালস টু 73। ঠিক আছে, তো এটাকে যদি আমরা করি কত হবে, 3 3 * 9, তারপর 2 3 * 6y ইকুয়ালস টু, এটা যদি আপনি মাল্টিপ্লাই করেন দেন ইউ ক্যান গেট 219। তো এটা আমরা করে আরও 2টি ইকুয়েশন ক্রিয়েট করলাম। এখন এটাকে আমরা ইকুয়েশন 3 দিয়ে দেব। এটাকে আপনি 3 দিতেও পারেন, না দিলেও হবে। তো এখানে আমি সুবিধার্থে দিয়ে দিচ্ছি ইকুয়েশন 3 4। এবার আমরা কি করব, ইকুয়েশন 4 থেকে ইকুয়েশন 3কে মাইনাস করব। তো ইকুয়েশন 4-এ কত আছে, 9x প্লাস 6y ইকুয়ালস টু কত আছে, 219 আছে। আর ইকুয়েশন 3-তে কত আছে, 4x প্লাস 6y ইকুয়ালস টু কত, 154। এটা আমরা মাইনাস করব। তো মাইনাস করার সময় কি হয়, এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। আমি একদম বেসিক লেভেলে করিয়ে দিচ্ছি, এখানে প্লাস আছে, এটা মাইনাস হবে। ঠিক আছে, তো এখানে 9x থেকে 4x যদি মাইনাস করি দেন ইট উইল বি 5x। তারপর 6y থেকে 6y মাইনাস হয়ে যাবে 0। তারপর 219 থেকে 154 মাইনাস হবে, তখন এটা হয়ে যাবে 65।
তো এখানে কত হলো দেখুন, লিখতে অল্প অসুবিধা হচ্ছে। 5x ইকুয়ালস টু 65। 5x ইকুয়ালস টু যদি 65 হয় তখন আমরা কি করব, x এর ভ্যালু বের করব। তখন x ইকুয়ালস টু কত হবে, দেন x ইকুয়ালস টু হয়ে যাবে কত, 65/5। তো এটা হয়ে যাবে কত করে আমরা কাট করতে পারি এটাকে, 5 13 আর 65। x এর ভ্যালু কত হলো এখানে, x এর ভ্যালু হয়ে গেল 13। x ইকুয়ালস টু 13 এটাকে পুট করব কত, ইকুয়েশন 1-এ। হ্যাঁ, পুটিং ইন ইকুয়েশন 1। তো 1-এ যদি আমরা পুট করি তাহলে কি হবে, 1-এর যে ইকুয়েশন সেটা হলো কি 2x প্লাস 3y ইকুয়ালস টু 77। তো এটার মধ্যে আমরা কি করব, x এর ভ্যালু 13 পুট করব, ঠিক। 3y ইকুয়ালস টু হয়ে যাবে 77। আমি খুব সুন্দর করে লিখছি ফ্রেন্ডস, আপনারা আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর দেখুন 26 হয়ে যাবে, 13 2s আর, তারপর 3y ইকুয়ালস টু 77। তারপর এটাকে কি করবেন, 3y ইকুয়ালস টু কী হবে, 77 প্লাস আছে, এটা এদিকে আসলে হয়ে যাবে মাইনাস। তো 77 থেকে 26 মাইনাস করুন তো কত হয় দেখবেন, হয়ে যাবে এটা 51। তো 3y ইকুয়ালস টু 51 হয়েছে, দেয়ারফর ইমপ্লাইজ দ্যাট y ইকুয়ালস টু কত হবে, 51/3। তো এটা যদি কাট করি দেন ইট উইল বি 17। তো এটা হয়ে যাবে 17, ঠিক আছে। তো এভাবে করে আমরা কি পেলাম, x এর ভ্যালু মানে x ছিল কি a টু b যাওয়ার ভাড়া, এটা কত আমরা পেয়ে গেলাম 13, আর y মানে a টু c, সিটি a থেকে c-তে যাওয়ার ভাড়া কত পেলাম আমরা, ₹17। তো এই তো হয়ে গেল শুদ্ধ উত্তর। এটা কোন অপশনে আছে, এটা আছে অপশন, এই দেখুন আমি আপনাদের ব্যাক করে দেখে দিচ্ছি, এটা আছে অপশন কততে, অপশন বিতে আছে, দেয়ারফর অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হলেন। ভিডিও আপনার ভালো লাগলে ভিডিওকে প্লিজ লাইক করবেন এবং এ ধরনের ভিডিও পেতে আপনি সার্থক এডুকেশন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।